কোনো সরকারের পক্ষেই একসাথে টিকা, তেল বা বিদ্যুৎ দেয়া সম্ভব না, এমন মন্তব্যটা কি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দাবিটিকে ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়, তখন যাচাই করে দেখা যায় এটি সম্পূর্ণ বানোয়াট। প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেনি। একই সময়ে হাজারেরও বেশি টিকটক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয় এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে না। দাবিটি মুহূর্তেই উত্তেজনা সৃষ্টি করে এবং কমেন্ট সেকশনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। শুধু তাই নয়, আবারও সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। চলুন দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বলেছেন টিকা, তেল এবং বিদ্যুৎ একসাথে দেয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। হাজার শেয়ার আর ক্রমাগত সাইবার বুলিং চলতে থাকে এসব পোস্টে। পরে যাচাই করে বাংলা ফ্যাক্ট টিম জানায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়ানো হয়েছে। ওদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও 2026 সালের এসএসসি এইচএসসি পরীক্ষা স্থগিত, এমন একটি দাবি ভাইরাল হয়েছে টিকটকে। মুহূর্তে কমেন্ট সেকশনে শুরু হয় উত্তেজনা। বহু মানুষ জানায় প্রতিক্রিয়া। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল ভিডিওগুলো অন্তত 4 বছর আগের ভিন্ন ঘটনার। ওদিকে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান জিয়া পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এমন দাবিতে একটি ফটোকার্ড শত শত শেয়ার হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ছাত্রদল নেতা আবিদুল এমন কোনো মন্তব্য করেননি। গুজব এখানেই শেষ নয়। গ্রেফতার হলেন হাসনাত আব্দুল্লাহ। এমন দাবিতে যমুনা টিভির লোগো সম্বলিত ফটোকার্ডটিও সম্পূর্ণ ভুয়া। অনুসন্ধানে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি। যমুনা টিভিও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। ছবিটি এআই দিয়ে তৈরি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। এসব গুজবের ফাঁদে পড়তে যেমন সতর্ক থাকা জরুরি, দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আছেন আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। যুক্ত হচ্ছে তার সাথে। আবিদুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যদি জানতে চাই, বেশ কিছুদিন আগেও আপনি আরেকবার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সেই সময় বেশ কিছু অপতথ্য এবং গুজব ছিল আপনাকে নিয়ে। এখন কি পরিস্থিতি দেখছেন আসলে এখনকার সময়ে? সেই যে গুজবগুলো ছিল বা অপতথ্যগুলো ছিল, কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ধরনের সমাধান পেলেন আসলে? শুরুতেই আপনাকে এবং ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেভাবে ছড়াচ্ছে এটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আপনারা যে প্রতিবেদন প্রকাশ করছেন, এই জন্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, গত সপ্তাহে আমি অ্যাড হয়েছিলাম, আজকেও আপনাদের প্রতিবেদনটা আমি দেখলাম। শুধুমাত্র আমি তো এটার মুখোমুখি অনেক আগে থেকে হচ্ছে, বিশেষ করে ডাকসু নির্বাচন থেকে শুরু করে এখনো পর্যন্ত অসংখ্য অগণিত অপতথ্যের শিকার হয়েছে। ভুয়া মিডিয়া, ভুয়া ফটোকার্ড, বিভিন্ন এআই ভিডিও, বিভিন্ন ধরনের গুজবের শিকারই আমি হয়েছে। কিন্তু এখন রাষ্ট্রের যে প্রধান আছে তিনি পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছেন না। একের পর এক বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। আসলে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আপনি না জেনে যখন ভুয়া তথ্য ছড়ান, আর ডিসইনফরমেশন হচ্ছে আপনি জেনে যখন ভুয়া তথ্য ছড়ান। একজন ডিসইনফরমেশন ছড়াচ্ছে, অসংখ্য অগণিত মানুষ সেই ডিসইনফরমেশনের প্রভাবিত হয়ে মিসইনফরমেশন তারা ছড়িয়ে যাচ্ছে। তো এটা সমাজে বেধি আকার ধারণ করেছে, সামাজিক বেধিতে রূপান্তরিত হয়েছে এবং সেই বেধিটা সংক্রামক আকারে রূপ নিয়েছে। নিমিশেই ছড়িয়ে যাচ্ছে এই জিনিসগুলো। তো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যখন ছড়াচ্ছে, এটার মধ্য দিয়ে সামাজিক আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কারণ মানুষ এগুলোর কোনো প্রতিকার পাচ্ছে না।
কোনো ব্যবস্থা নিতে পারছে না। স্বয়ং রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বর্তমানে ছড়াচ্ছে। তো সেখানে বা সমাজের একটি সাধারণ মানুষ সুতরাং এগুলো নিয়ে ভীত সন্ত্রস্ত হবে, এটি স্বাভাবিক ব্যাপার। সুতরাং এভাবে সামাজিক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন বিভিন্ন এআই দিয়ে এমনভাবে ভিডিও বানাচ্ছে যে ভিডিওগুলো আপনার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই আমরাই করতে পারতেছি না। তো আরো যারা সাধারণ মানুষ তারা কিভাবে এগুলো করবে? এবং 5 আগস্টের পরে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেগুলো মানে সামাজিক বেধিতে রূপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যেখানে আমরা এই সরকারের কাছ থেকে কোনো প্রকার ব্যবস্থা এগুলো নিয়ে আমরা পাইনি। আমি নিজেই তো জিডি করেছি, এর আগেও আপনাদের এখানে আমি বলেছি, কিন্তু কোনো প্রকার ব্যবস্থা আমি দেখতে পাইনি। তারপর হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখতে পারেন বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা যেটা মেয়েদের উপস্থিতি কিন্তু সব জায়গাতেই কমে গিয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে যখনই তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় অথবা বিভিন্ন জায়গায় যখন তারা অংশগ্রহণ করে, তাদেরকে নিয়ে যাচ্ছে তাই ভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়া হয়, সামাজিক ভাবে তাদেরকে প্রতিপন্ন করা হয়, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে টানা হয়। তো যার ফলশ্রুতি কিন্তু মেয়েরা কিন্তু এই জায়গাগুলো থেকে চুপসে গেছে। আমাদের মতো ছেলেরাই কিন্তু হিমশিম খাচ্ছে এগুলোকে হচ্ছে যে আপনার মোকাবেলা করতে গিয়ে। সেখানে মেয়েরা কিভাবে সেগুলোকে মোকাবেলা করবে? তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই গুজব সম্পর্কে কোনো কার্যকরী পদক্ষেপ বিগত সরকার আমলে দেখিনি। আর বর্তমান সরকার তো মাত্র কয়েকদিন হলো সরকার গঠন করেছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যার ফলশ্রুতিতে এটা সামাজিক বেধিতে রূপ নিয়েছে। যদি সেটা কন্ট্রোল আমরা করতে না পারি তাহলে প্রত্যেকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনি বেশ কিছু চমৎকার দিক আসলে তুলে ধরেছেন। প্রথমত আমরা যখন আপনার নিজেরই তো এই বিষয়টি নিয়ে অভিজ্ঞতা রয়েছে, তার সাথে যদি আমরা বড় পরিসরে বিষয়টিকে দেখি, প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু প্রতিদিনই আমরা নতুন নতুন অপতথ্য বা গুজবগুলোকে ছড়াতে দেখছি এবং এটি পরিকল্পিত, অর্থাৎ ডলার খরচ করে বুস্ট করার যে প্রবণতা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে একই ধরনের ভুল তথ্য বা গুজব কিন্তু 1000 থেকে 5000 অ্যাকাউন্টে একই সাথে আমরা প্রচার করতে দেখছি। একই সাথে আপনি যখন যুক্ত করছেন নারীদের যে বিষয়টি, সেই বিষয়টিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যখন পরিস্থিতি, যখন উদ্দেশ্যমূলকভাবেই যখন এই ধরনের অপতথ্যগুলোকে ছড়ানো হচ্ছে, তাহলে আপনি কি মনে করেন ডিফেন্সে আসলে কি ধরনের পদক্ষেপ এখন প্রয়োজন? এর আগেও আমি বলেছি, আজও বলছি, মিডিয়া লিটারেসি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উচিত যে মিডিয়া লিটারেসি উইক ঘোষণা করা। তারপর হচ্ছে যে ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস যেটা আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত এভাবে উইক ঘোষণা করা উচিত। ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস কর্মসূচির উইক ঘোষণা করা উচিত। তারপর হচ্ছে যে একটি মানে আধুনিক আইন প্রণয়ন অত্যন্ত জরুরি। আপনি যদি সত্যিকার অর্থে আধুনিক আইন প্রণয়ন করতে না পারেন এগুলো বন্ধের জন্য, যেটার মধ্য দিয়ে আগেকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো সাধারণ মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা একটা সংঘবদ্ধ উইং যেটা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক প্রকার হুমকি স্বরূপ। সুতরাং এটার জন্য যদি আইন প্রণয়ন করে আপনি যদি দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন তাহলে আপনি কোনোভাবেই এগুলোকে সামাজিক সচেতনতার মধ্য দিয়ে আপনি প্রতিরোধ করতে পারবেন না। কিন্তু একদিকে যেমন সামাজিক সচেতনতা প্রয়োজন, আরেকদিকে একটি ল হচ্ছে যে আপনার দ্রুতই বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এর ব্যবস্থা করা উচিত, যেন হচ্ছে যে থিঙ্ক বিফোর ইউ শেয়ার। আপনি যেন চিন্তা করেন আপনি কি শেয়ার করছেন। একজন ডিসইনফরমেশন দিচ্ছে আর আপনি অসচেতন ভাবে সেটাকে মিস ইনফরমেশন হিসেবে আপনি আপনার প্রোফাইলে ছড়িয়ে দিচ্ছেন। একদিকে যে ডিসইনফরমেশন ছড়াচ্ছে সে যেমন অপরাধী, আপনার চিন্তা শক্তি আছে, আপনি চিন্তা না করে যদি সেটা আপনি ছড়িয়ে দেন তাহলে আপনি সমান অপরাধী। সুতরাং এই দুজনের জন্যই যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ন্যাশনাল ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মটা খুব দ্রুততার সাথে চালু করা উচিত। মানে বাংলাদেশের মানুষ যেন মনে রাখে এমন ভাবেই মানে উইক ঘোষণা করা উচিত যে এগুলোর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নিতে ব্যবস্থা গ্রহণ করেছে। যদি আপনি এগুলো না করতে পারেন এবং প্রত্যেকটা স্টুডেন্টদের মুখে একটা সেন্টেন্স তুলে দেওয়া উচিত, থিঙ্ক বিফোর ইউ শেয়ার। প্রতিটা নাগরিকের মুখে এই সেন্টেন্সটা তুলে দেওয়া উচিত যে থিঙ্ক বিফোর ইউ শেয়ার। আপনি চিন্তা করেন। চমৎকার বলেছেন আব্দুল ইসলাম খান। এই বিষয়টি নিয়ে আসলে আমরা আরো আলোচনা করব। একজন সাধারণ মানুষ যখন তার দৈনন্দিন ব্যস্ত জীবনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের একটি তথ্য বা কোনো ধরনের একটি ফটোকার্ড যখন দেখে, হয়তো তার জন্য সেটি কতটা সত্য বা কতটা গুজব সেটা আইডেন্টিফাই করার হয়তো সময় তার কাছে হয়তো এখন আমরা থাকে না সাধারণ সময়। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এখনো কি সময় এসেছে মানুষদেরকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করার জন্য সরকারি বা বেসরকারি নানা ধরনের পদক্ষেপ নেওয়া, যাতে ন্যূনতম দু একটা এআই ব্যবহার করেও, যাতে দু একটা জায়গা প্ল্যাটফর্ম ব্যবহার করেও তারা সত্য বা মিথ্যাটা যাচাই করতে পারে? কি বলবেন? দেখেন, এখন তো এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, যদি আমরা ব্যবস্থা না করি সেটা অলরেডি মহামারী আকার ধারণ করেছে।
মহামারী আকার ধারণ করেছে। এবং এই যে দেখেন, আমি বিভিন্ন ক্রস চেক করছি, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথেও আমি যোগাযোগ করছি, করে জিজ্ঞাসা করছি আমার সম্পর্কে যে তথ্যগুলো, তোমাদের মতামত কি এগুলো নিয়ে। দেখলাম যে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে যে ধরেন অনেক প্রমিনেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, তারা যারা রাজনৈতিক অসচেতন, তারা বিশ্বাস করে যে হ্যাঁ আমরা এগুলো বলতে পারি কিংবা আমরা এগুলো বলি। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা আজকের এই পর্যন্ত এসেছি, আসলে তো আমরা রাজনীতি করে এই জায়গাটাতে এসেছি। প্রতি মুহূর্তে পরিস্থিতির সাথে আমরা খাপ খাইয়ে মানে এই পর্যায়ে এসেছি। আমরা কোনো পরিস্থিতি কখনো ফাঁকি দেই নাই। যখন যে প্রতিকূল পরিস্থিতি হোক রাজনীতির মাঠে, সেটাকে আমরা মোকাবেলা করে আজকের এই জায়গাটাতে এসেছি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন যারা বিগত সময়টাতে গুপ্ত রাজনীতি করেছে, বিগত সময়ে রাজপথে যাদের কোনো প্রকারের অবদান নাই, তো আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিদেরকে ঘায়েল করবার জন্য, আমাদের ব্যক্তিত্বকে সমাজে হাস্যরসে রূপান্তর করবার জন্য, আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা ওই পথটাকে বেছে নিয়েছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের পথটাকে বেছে নিয়েছে। তো এই যে মানে সেই পথটাকে বেছে নিয়ে এখন সেটাকে মহামারী আকারে পৌঁছে দিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা আরো মানে ব্যাপক আকার ধারণ করেছিল, এখনো সেটা বিদ্যমান আছে। তো সুতরাং এদের বিরুদ্ধে যদি আপনি সরাসরি যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, এখনো যদি এদেরকে আপনি ছাড় দিয়ে চলেন, বিগত সময়ে আমরা যে আইনের আশ্রয় গিয়েছি, এখন যদি সেগুলোকে পুনরুজ্জীবিত করা না হয় কিংবা সরকারের প্রশাসন যদি এগুলো নিয়ে যদি খতিয়ে না দেখে, যদি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে মনে রাখবেন আজ থেকে কয়েক মাস পরে সেটা আরো মহামারী আকার ধারণ করবে। করোনা মহামারী ছিল না, করোনা মহামারী ছিল, কিন্তু যে করোনার ভুক্তভোগী হয়েছে সে বুঝেছে করোনা কি। একইভাবে সেক্ষেত্রে আব্দুল ইসলাম, আমরা বিভিন্ন দেশে যখন এই ধরনের মিস ইনফরমেশন গুলো নিয়ে তারা যখন নানা ধরনের সমাধান খোঁজার চেষ্টা করছিল, আমরা অন্যতম একটি সমাধানের মধ্যে দেখেছি তারা চেষ্টা করছে শিক্ষা ব্যবস্থায় একটি মিস ইনফরমেশন আইডেন্টিফাই করার যে পদ্ধতি, সেটিকে আরো ইন্টিগ্রেট করার আসলে নানা ধরনের পদক্ষেপ তারা দেখেছে। এই ধরনের সিদ্ধান্ত আমরা আমেরিকা, জাপান এবং চীনের মধ্যে খুব সহজভাবে করতে দেখেছি। তারা শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসেছে কিভাবে আইডেন্টিফাই করা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ধরনের সচেতনতা তৈরির ক্ষেত্রে কাজ করা উচিত? আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল লেভেল পর্যন্ত ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস এবং মিডিয়া লিটারেসি অ্যাওয়ারনেস সেটা নিয়ে অবশ্যই কার্যক্রম শুরু করা উচিত। সেটা পাঠ্যপুস্তক হতে পারে, পাঠ্যপুস্তকে বাধ্যবাধকতা হতে পারে, অথবা বিভিন্ন মানে সচেতনতামূলক মানে উইক ঘোষণা করা যেতে পারে, কর্মসূচি নিতে পারে। এগুলো নিতে হবে, না নিলে তো বিকল্প কোনো পথ নাই। আমি যেভাবে আপনার অ্যাডভার্টাইজিং এর কথা বলেছি, ন্যাশনাল ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলেছি, ল প্রয়োগ করার কথা বলেছি, একই সাথে কিন্তু মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস নিয়েও কিন্তু আমি শুরুতেই বলেছি। সুতরাং এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে যদি সমাজকে আপনি স্থিতিশীল রাখতে চান। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অধিকাংশ সময় ব্যয় করে, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মতাদর্শকে তারা ধারণ করে তারা তাদের চিন্তাধারাকে সেট করে। সুতরাং আপনি যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই হচ্ছে যে আপনার বেধি, ভুয়া ফটো কার্ডের বেধি, তারপর হচ্ছে যে এআই ভিডিওর বেধি নিয়ে যদি আপনি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা মানে সামাজিক যে বেধি সেটা আরো হচ্ছে যে বিরাট আকার ধারণ করার সম্ভাবনা আছে। সুতরাং সরকারের এই বিষয়ে এমন ভাবে পদক্ষেপ নিতে হবে যেন গোটা জাতি জানে যে সরকার এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে। আপনার উঁচু পর্যায়ে থেকে শুরু করে মফস্বল মানুষটা পর্যন্ত জানতে হবে যে সরকার এটা নিয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতেছে। এখন আসলে সময় চলে এসেছে যাতে করে এই ধরনের মিস ইনফরমেশন যারা ছড়াচ্ছে তাদের আইনের আওতায় এনে একটি শাস্তির জায়গায় আনারই সময় হয়েছে। আব্দুল ইসলাম খান, ধন্যবাদ, আপনি আজ আমাদেরকে সময় দিয়েছেন, বেশ কিছু পরামর্শ এবং মতামত আপনার কাছ থেকে আমি পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের অতিথি আব্দুল ইসলাম খান। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেকগুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা প্রতিদিন রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১ সাথে।